দুপুরের চিলচিলে রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিশাল মাঠে সন্নাটা ছড়িয়েছিল। সেখানে উপস্থিত শত শত লোকের শ্বাস আটকে ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামী লোকেরা বসেছিলেন। কিন্তু সকলের দৃষ্টি সামনে রাখা সেই বিশালকায় কালো রঙের দানব সদৃশ ইঞ্জিনের দিকে নিবদ্ধ ছিল। এটি কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যা তৈরিতে পুরো 5 বছর এবং 500 কোটি রুপি খরচ হয়েছিল। আজ এর উদ্বোধন ছিল, কিন্তু দুঃখের বিষয় যে গত 15 মিনিট ধরে এই ইঞ্জিন স্টার্ট হওয়ার নামই নিচ্ছে না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল ভার্মার ঘাম ছুটছিল। তার দামি স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল। তিনি তার ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে শুধু এরর ব্লিঙ্ক করছিল। সাহিল তার টিমের উপর চেঁচালেন, তোমরা বুঝতে পারছো না? যদি এটি পরের 2 মিনিটে চালু না হয় তাহলে আমাদের কোম্পানির সুনাম মাটিতে মিশে যাবে। চেক করো, ফুয়েল লাইনে সমস্যা আছে না সার্কিটে। তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা ঘাবড়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কিন্তু মেশিনটি যেন টস থেকে মস হচ্ছে না। সেই ভারী উত্তেজনার মাঝে কেউ লক্ষ্য করেনি যে নিরাপত্তা ঘেরার একটা ভাঙা জালি থেকে একটা 12 বছরের ছেলে ভিতরে ঢুকে পড়েছে। তার নাম বীরজু ছিল। শরীরে ছেঁড়া পুরনো কাপড়, যাতে গ্রিজ এবং কালির দাগ লেগেছিল, এবং কাঁধে একটা ময়লা কুচকুচে বস্তা, যাতে কবার ভর্তি ছিল। বীরজু কচড়া বিনত, কিন্তু তার চোখে কচড়ার জন্য নয়, বরং মেশিনগুলির জন্য একটা অদ্ভুত চমক ছিল। বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগিয়ে গেল। তাকে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের জ্ঞান ছিল না, কিন্তু সে মেশিনগুলির ধড়কন অনুভব করতে পারত। সে তার চোখ বন্ধ করল এবং সেই হালকা সুসু শব্দটি শুনল, যা ইঞ্জিনের পিছনের অংশ থেকে আসছিল। সেই শব্দটি এত ধীরে ছিল যে শোরগোল এবং ইঞ্জিনিয়ারদের চেঁচামেচিতে কারো কানে পড়ছিল না, বীরতুর বাদে। সে তার বস্তা নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে এগিয়ে গেল যেখান থেকে শব্দটি আসছিল। সেখানে একটা ছোট ভালভ ছিল যা কাঁপছিল। বীরজু তার পকেট থেকে একটা পুরনো মরিচা পড়া পানা বের করল। তার হাত যেই সেই ভালভের দিকে এগোলো, পিছন থেকে একটা গর্জনকারী শব্দ এলো। এ ছেলে, কি করছিস সেখানে? এটি সাহিল বর্মার শব্দ ছিল। তিনি দৌড়ে এলেন এবং বীরজুকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিলেন। বীরজু টলমল করে তার নিজের বস্তার উপর পড়ে গেল। সাহিলের চোখে রাগ এবং ঘৃণা ছিল। তিনি বীরজুর নোংরা কাপড় এবং তার কালো হাতগুলি দেখলেন এবং চেঁচালেন, তোকে কি জানা আছে এটি কি? এটি 500 কোটির ইঞ্জিন, কোনো খেলনা নয়। খবরদার যদি এটিকে হাত লাগিয়েছিস, তাহলে তোর পুরো খানদানের উপার্জনও এর একটা অংশ কিনতে পারবে না। ভিড়ের কিছু লোক হেসে উঠল। নিরাপত্তা কর্মীরা বীরজুকে ধরে নেওয়ার জন্য দৌড়ে এলো, কিন্তু বীরজু ভয় পেল না। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো এবং বড় নির্দোষতার সাথে বলল, সাহেব, ওই মেশিনটি শ্বাস নিতে পারছে না। তার গলায় হাওয়া আটকে আছে। যদি সেই নাটটি না কষা হয় তাহলে এটি কখনো চলবে না। সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। গাওয়াল কথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়ে এসেছি। বের কর এটাকে এখান থেকে। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বীরজু নিরাপত্তা কর্মীদের পৌঁছানোর আগেই ফুর্তি করে লাফ দিল। সাহিল তাকে আবার থামানোর আগেই বীরজু তার পানা সেই ছোট ঢিলা নাটের উপর লাগিয়ে পুরো শক্তি দিয়ে তাকে আধা ইঞ্চি ঘুরিয়ে দিল। এক পলকের জন্য সন্নাটা ছড়িয়ে পড়ল। সাহিল তাকে মারার জন্য হাত তুলতে যাচ্ছিলেন যে হঠাৎ থ্রম জমিনে কম্পন হল। সেই বিশালকায় ইঞ্জিন একটা সিংহের মতো গর্জন করে উঠল। রোটারগুলি ঘুরতে শুরু করল এবং মিটারের সুই 0 থেকে সোজা সর্বোচ্চে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে সেখানে উপস্থিত ভিড় তালি বাজাতে শুরু করল। মন্ত্রীজি এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। যে উত্তেজনা কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল তা ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। সাহিল বর্মা, যিনি এক পলক আগে লজ্জায় মাটিতে গেড়ে যাচ্ছিলেন, তিনি গিরগিটের মতো রং বদলালেন। তিনি তুরন্ত তার কোটের বোতাম ঠিক করলেন, মুখে একটা বিজয়ী হাসি আটকে দিলেন এবং ভিড়ের দিকে হাত নাড়িয়ে এমন অভিবাদন গ্রহণ করলেন যেন এই অলৌকিকতা তাঁর আঙুলের কাজ। তিনি মাইক হাতে নিলেন এবং ভারী শব্দে বললেন, মহিলা এবং মহাশয়রা, ক্ষমা করুন। এটি একটা খুবই জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল, যাকে ন্যানো প্রেশার ফ্লাকচুয়েশন বলা হয়। সাধারণ মানুষ এটি বুঝতে পারে না, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার যোগ্য টিম এটিকে সেকেন্ডে সমাধান করে দিয়েছে।
ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই সেরা নমুনা এখন আপনাদের সামনে। ভিড় আবার জোরে তালি বাজালো। তালির সেই গড়গড়াহটে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকাল না, যাকে এখন দুজন হাটকাট্টা নিরাপত্তাকর্মী পিছন থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। বীরজুর দৃষ্টি এখনও সেই চলমান ইঞ্জিনের উপর নিবদ্ধ ছিল। তাকে না তালি চাই না পুরস্কার, তার চোখে একটা অদ্ভুত সুখ ছিল, যেন কোনো ডাক্তার তার রুগীকে সুস্থ হতে দেখে অনুভব করে। তাকে শুধু এই কথাটির খুশি ছিল যে মেশিনটি এখন ব্যথায় নেই। নিরাপত্তা কর্মীরা তাকে প্রধান গেটের দিকে ধাক্কা দিল। চল ভিখারি, তোর সাহস কি করে হলো ভিতরে আসার? যদি সাহেব পুলিশকে ডেকে থাকতেন তাহলে পুরো জীবন জেলে পচতি। একটা গার্ড তার পিঠে জোরে ধাক্কা দিল। বীরজু টলমল করে পড়ে গেল এবং তার হাত থেকে তার বস্তা ছুটে গেল। তাতে রাখা কিছু কভার, লোহার টুকরো, পুরনো তার এবং প্লাস্টিকের বোতলগুলি মাটিতে ছড়িয়ে পড়ল। সে ঝুঁকে তার জিনিসপত্র সংগ্রহ করতে যাচ্ছিল যে তখনই একটা গম্ভীর এবং কড়া শব্দ গুঞ্জরিত হল। থামো। এই শব্দটি এত প্রভাবশালী ছিল যে নিরাপত্তাকর্মীরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে দাঁড়ানো সাহিল বার্মার মুখের হাসি এক পলকে অদৃশ্য হয়ে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে একটা বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিলেন। সাদা কুর্তা পাজামা, চোখে মোটা চশমা এবং হাতে একটা সাধারণ ছড়ি। এরা ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক সেঠ গিরধারীলাল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তাহলে পুরো শহর শুনত। সেঠজি সোজা সাহিলের কাছে নয়, বরং সেই কবাড়ি ছেলের কাছে পৌঁছালেন। তিনি নিরাপত্তা কর্মীদের হাতের ইশারায় দূরে সরে যেতে বললেন। সাহিল ঘাবড়ে দৌড়ে তার কাছে এলো। স্যার, আপনি চিন্তা করবেন না, এটি শুধু একটা আবারা ছেলে। কবার বিনত চুরি করার উদ্দেশ্যে ভিতরে ঢুকে পড়েছিল এবং মেশিনের সাথে ছেঁড়াছেড়ি করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি এটিকে পুলিশের হাতে তুলে দেব। গিরধারীলাল সাহিলের কথা এমন করে উপেক্ষা করলেন যেন সেখানে কেউ কথা বলেনি। তিনি তার ছড়ি দিয়ে বীরজুর ছড়ানো কভারের বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখে চোখ রেখে বললেন, চুরি করতে আসা লোক যান বাঁচানোর জন্য পালায়, সাহিল মেশিন ঠিক করার জন্য থামে না এবং একটা চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যা বলা তোমাকে মানায় না। আমি নিজের চোখে দেখেছি যে ইঞ্জিনকেই স্টার্ট করেছে। সাহিলের পায়ের তলায় মাটি সরে গেল, তার গলা শুকিয়ে গেল। স্যার, সেটা তো শুধু সংযোগ ছিল। সেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজুর সামনে সেই ধুলো এবং গ্রিসে মাখা ছেলের সামনে হাঁটু গেড়ে বসলেন। এটি দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটির মালিক একটা কচরা বিনতর সামনে বসে আছেন। গিরধারীলাল নরম করে জিজ্ঞাসা করলেন, বাবু, তোমাকে কি করে জানা গেল যে সেই নাটটি ঢিলা ছিল? সেখানে তো কম্পিউটারও ব্যর্থ হয়ে গিয়েছিল। তুমি তো পড়াশোনা করা মনে হয় না। বীরজু তার নোংরা শার্ট দিয়ে নাকের জল মুছল এবং বড় নির্দোষতার সাথে বলল, বাবুজি, আমাকে পড়তে আসে না, কিন্তু যখন আমার মা চুলোয় ফু মারে এবং যদি কাঠ ভিজে থাকে তাহলে আগুন ধরে না, শুধু ধোঁয়া দেয়। এই বড় ইঞ্জিনও সেটাই করছিল। হাওয়া ভিতরে যাচ্ছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, সেটা কাঁপছিল, যেন তার দম আটকে আছে। আমি শুধু তার গলার নলি ঢিলে করে দিয়েছি যাতে সে শ্বাস নিতে পারে। সেঠ গিরধারীলালের মুখে একটা মৃদু হাসি ভেসে উঠল। তিনি বীরজুর নোংরা এবং গ্রিসে মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন। তার চোখে এখন নরমতা নয়, বরং একটা অঙ্গারের মতো চমক ছিল। শুনলে তোমরা সাহিল? সেঠজির শব্দ শান্ত ছিল, কিন্তু তাতে পাথরের মতো ভারিত্ব ছিল। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়েছ, কিন্তু এই ছেলেটি দরকারি বই পড়েছে। তোমরা মেশিনকে শুধু একটা লোহার ফ্রেম মনে করেছ এবং এটি তাকে একটা জীবিত প্রাণীর মতো অনুভব করেছে। এটাই পার্থক্য একটা চাকর এবং একটা মালিকের চিন্তাভাবনায়। সাহিলের মুখ অপমানে কালো হয়ে গেল। মিডিয়ার ক্যামেরা এখন তার জায়গায় সেই ছেঁড়া ছেলের ওপর জুম করছিল। তার অপমান সে সহ্য করতে পারল না। সে দাঁত পিষে বলল, স্যার, আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এটি শুধু একটা তুক্কা ছিল, একটা অশিক্ষিত কবাড়িওয়ালা যাকে না ওমের নিয়ম জানা আছে না থার্মোডাইনামিক্স। সে আমার টিমের অংশ হতে পারে না। এটি ইন্দ্রপ্রস্থ পাওয়ার, কোনো অনাথালয় নয়। সেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং তার পকেট থেকে একটা সোনার মুদ্রা বের করে বীরজুর হাতে রাখলেন। তারপর তিনি সকলের সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই লড়কা বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনিং স্কিল হবে। এর সব খরচ, পড়াশোনা এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। ভিড় অবাক হয়ে গেল। একটা কাবাড়িওয়ালা এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে। কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল। সে সেই সোনার মুদ্রা সেঠজির দিকে এগিয়ে দিল এবং তার কাবাড়ের বস্তা শক্ত করে ধরল। তার শব্দ কাঁপছিল, না না মালিক, আমাকে মাফ করুন, আমাকে চাকরি চাই না। সেঠজি অবাক হয়ে গেলেন। কেন বাবু? এখানে তোমাকে ভালো ঘর মিলবে, ভালো খাওয়ার মিলবে, সম্মান মিলবে, তুমি কেন মানা করছো? বীরজুর চোখে অশ্রু ছলকে উঠল। সে ধীরে শব্দে বলল,
বাবুজি, যদি আমি এখানে চাকরি করতে শুরু করি তাহলে আমার মায়ের কি হবে? সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। প্রতিদিন সন্ধ্যায় আমি এই কাবার বেচে যে 150 টাকা নিয়ে যাই, সেটা দিয়েই তার ওষুধ এবং 2 রুটি আসে। যদি আমি এখানে থেকে যাই তাহলে আজ রাতে আমার মা ঘুকার্ত হয়ে ঘুমাবে। আমাকে যেতে দিন, আমাকে প্লাস্টিকের বোতলগুলি পেতে হবে। এটি শুনে সেখানে উপস্থিত অনেক লোকের হৃদয় গলে গেল। এখানে কোটি কোটির কথা হচ্ছে এবং সেই ছেলেটির শুধু তার মায়ের 2 রুটির চিন্তা ছিল। সাহিল মুখ বেঁকিয়ে বলল, দেখলেন স্যার, এর চিন্তাভাবনাই কচড়ার মতো। এটি অফিসার হওয়ার যোগ্য নয়। তখনই সেট গিরধারীলাল বীরজুর মাথায় হাত বোলালেন এবং আবেগপ্রবণ হয়ে বললেন, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ এবং রুটির দায়িত্ব আমার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ রাতে তোমার মা ঘুকার্ত হয়ে ঘুমাবে না। কিন্তু বদলে তোমাকে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। তুমি তোমার এই কলাকে, এই প্রতিভাকে মরতে দেবে না। তুমি শিখবে, পড়বে এবং একদিন বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। মেনে নেবে? বীরজু সেটজির চোখে তাকালো। তাকে সেখানে দয়া নয়, বিশ্বাস দেখা গেল। সে ধীরে মাথা নাড়ল। সাহিল বর্মা দূরে দাঁড়িয়ে এটি সব দেখছিল। তার মুষ্টি শক্ত হয়ে গিয়েছিল। তাকে মনে হচ্ছে যে একটা নোংরা কীট তার সাম্রাজ্যে ফাঁক করে দিয়েছে। সে মনে মনে শপথ করল, বুড়ো পাগল হয়ে গেছে, কিন্তু আমি এই কাবাড়িওয়ালাকে ইঞ্জিনিয়ার তো দূর, চাপরাশি হতেও দেব না। এটিকে আমি এমন লাত মারব যে এটি আবার সেই কচরা স্তূপে পড়ে যাবে যেখান থেকে এটি এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো। কিন্তু তাকে জানা ছিল না যে মেশিনগুলি ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা থেকে মোকাবিলা করা খুব কঠিন। তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। 6 মাস পেরিয়ে গিয়েছে। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছে, কিন্তু সমস্যাগুলি কম হওয়ার বদলে আরও বেড়ে গিয়েছে। ছেঁড়া পুরনো কাপড়ের জায়গায় এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল এবং কবারের বস্তার জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই চকচকে দুনিয়া বীরজুর জন্য কোনো জেলের চেয়ে কম ছিল না। সমস্যা মেশিনগুলি নয়, সমস্যা ছিল ভাষা। বীরজুকে মেশিনগুলির ভাষা আসত, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম তৈরি করতেন এবং ইংরেজিতে লেকচার দিতেন, তাহলে বীরজু শুধু শূন্যতায় তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা যারা বড় বড় কলেজ থেকে এসেছিল তাকে অশিক্ষিত মেকানিক বলে টিজ করত। সাহিল ওয়ার্মা বীরজুর জীবন নরক করে রেখেছিল। তিনি জেনে শুনে বীরজুকে সকলের সামনে ইংরেজিতে প্রশ্ন করতেন এবং যখন বীরজু উত্তর দিতে পারত না তাহলে পুরো ক্লাস হেসে উঠত। সাহিল প্রায়ই বলতো, কচড়ার স্তূপ থেকে হীরা বের হয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু চুপচাপ সব সহ্য করত, কারণ তাকে শেঠজির প্রতিশ্রুতি এবং তার মায়ের মুখ মনে থাকত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করার পাক্কা ব্যবস্থা করে নিল। প্লান্টের একটা খুব দামি ইলেকট্রনিক হাঁস কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে আনানো হয়েছিল, শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল। নতুন আনাতে মাস লাগত এবং কোটি কোটির ক্ষতি হতো। সাহিল বীরজুকে সকলের সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পোড়া কালো পড়া সার্কিট বোর্ড তার সামনে ছুড়ে দিল। কেন মিস্টার জিনিনাস, সাহিল ব্যঙ্গ করে বলল, তুমি তো না পড়ে মেশিন ঠিক করে দাও না? এটি নাও, যদি কাল সকাল পর্যন্ত তুমি এটিকে চালু করে দাও তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, এবং যদি না করতে পারো তাহলে তোমার বস্তা বিছানা তুলে নাও এবং চিরকালের জন্য এখান থেকে বিদায় হও। মেনে নেবে চ্যালেঞ্জ? সেখানে উপস্থিত সকলে জানত যে এটি অসম্ভব। সেই বোর্ড পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল। কিন্তু বীরজু সেই পোড়া বোর্ডটি তুলল, তাকে শুকল এবং ধীরে বলল, মেনে নেব সাহেব। সাহিল হেসে সেখান থেকে চলে গেল, এই ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় পাক্কা। রাত গভীর হয়ে গিয়েছিল। হোস্টেলের ঘরে বীরজু একা ছিল। তার কাছে না জার্মানির স্পেয়ার পার্টস ছিল, না হাইটেক যন্ত্র। সে তার পুরনো কভারের থলে খুলল, যাকে সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে পুরনো রেডিও ট্রানজিস্টার, ভাঙা খেলনার মোটর এবং তামার তার ছিল। বীরজু জানত যে সে সেই বোর্ডটিকে বইয়ের পদ্ধতিতে ঠিক করতে পারবে না। তাকে তার কবারই মস্তিষ্ক ব্যবহার করতে হবে। পুরো রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে থাকল। তার চোখে ঘুম ছিল না, শুধু উন্মাদনা ছিল। সে পোড়া রাস্তাগুলিকে তামার তার দিয়ে বাইপাস করল। বিদেশি ট্রানজিস্টরের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগালো। সেই সার্কিট এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের একটা কুৎসিত জাল মনে হচ্ছে। সকাল হলো।
সাহিল বর্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের সাথে ল্যাবে প্রবেশ করল। তিনি দেখলেন যে বীরজু টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে এবং সেই কুৎসিত সার্কিট বোর্ড সামনে রাখা। সাহিল জোরে তালি বাজাল। ওঠো কবারি, বিদায়ের সময় হয়েছে। আমি আগেই বলেছিলাম এটি রকেট সায়েন্স, কচড়াবিনা নয়। বীরজু হড়বড় করে উঠল। তার চোখ লাল ছিল। সে কিছু না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ডটি প্রধান মেশিনের সাথে সংযুক্ত করল। সাহিল হাসল। এটি কি পাখির বাসা বানিয়েছ? এটি মেশিনকে বিস্ফোরণ করিয়ে দেবে পাগল। তিনি সুইচ বন্ধ করার জন্য এগোলেন যে বীরজু পাওয়ার বোতাম চাপল। যেই বীরজু বোতাম চাপল, ল্যাবে এক পলকের জন্য গভীর সন্নাটা ছড়িয়ে পড়ল। সাহিলের মুখে একটা কুটিল হাসি ছিল। তিনি সেই কুৎসিত সার্কিটের ফেটে যাওয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে লাগা লাল আলোগুলি হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনে ডাটা দ্রুত চলতে শুরু করল। সেই মৃত মেশিন, যাকে জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেনি, বীরজুর কভারের টুকরো এবং পুরনো তারের জাল থেকে জীবিত হয়ে উঠল। সাহিল ঝাঁপিয়ে মনিটর দেখলেন। ভোল্টেজ একদম স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক ছিল। মেশিন আগের চেয়েও ভালো করে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ খোলা রয়ে গেল। সাহিল তার চোখে বিশ্বাস করতে পারছিল না। তিনি চেঁচিয়ে বললেন, এটি অসম্ভব, এই রিডিং ভুল। তুমি সেন্সরের সাথে ছেড়াছেড়ি করেছ নিশ্চয়। বীরজু শান্তভাবে উত্তর দিল, সাহেব, বিদ্যুৎকে না জার্মানির ভাষা আসে, না সে সৌন্দর্য দেখে। তাকে তো শুধু প্রবাহিত হওয়ার জন্য রাস্তা চাই। আপনি যে রাস্তা তৈরি করেছিলেন সেটা নাজুক ছিল। আমি যে রাস্তা তৈরি করেছি সেটা তামার, এবং তামা কখনো ধোঁকা দেয় না। সাহিলের কাছে বলার কোনো শব্দ ছিল না। তার পরাজয়, সেও একটা অশিক্ষিত কাবাড়িওয়ালার হাতে তার অহংকারে কোনো চড়ের চেয়ে কম ছিল না। তিনি দাঁত পিষে বীরজুকে ঘুরিয়ে দেখলেন এবং পা ঠুকতে ঠুকতে ল্যাব থেকে বেরিয়ে গেলেন। কিন্তু যেতে যেতে তার চোখের যে ঘৃণা ছিল সেটা বলছিল যে এই খেলা এখনো শেষ হয়নি। সেই রাতে সাহিল তার কেবিনে মদ খাচ্ছিল। তার মস্তিষ্ক কোনো বিষাক্ত সাপের মতো ভণা তুলে বসেছিল। তাকে বুঝে গিয়েছিল যে বীরজুকে প্রযুক্তিগত চ্যালেঞ্জে হারানো কঠিন, কারণ সেই ছেলেটির কাছে বইয়ের জ্ঞান নয়, বরং একটা দৈবী প্রতিভা আছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না। সাহিল বড়বড় করে নিজেকে বলল, এটিকে কাটার জন্য মরিচার দরকার আছে। এবং বীরজুর জীবনে সেই মরিচা হল তার অশিক্ষিততা। পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে চলেছে। এটি কোম্পানির জন্য খুব বড় দিন ছিল। সাহিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। তিনি পরের দিন বীরজুকে তার অফিসে ডাকলেন। এবার সাহিলের মুখে রাগ নয়, বরং একটা মিষ্টি কিন্তু মিথ্যা হাসি ছিল। বীরজু, সাহিল বড় ভালোবাসার সাথে বলল, তুমি কাল অলৌকিক করেছ। আমি সেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হয় যে আমি তোমাকে চেনার ভুল করেছি। বীরজু, যে সর্বদা সরলতা পছন্দ করত, সাহিলের চাল বুঝতে পারল না। তাকে মনে হলো যে হয়তো সাহেবের হৃদয় বদলে গিয়েছে। সে হাত জোড় করে বলল, ধন্যবাদ সাহেব। সাহিল টেবিল থেকে একটা ফাইল তুললেন এবং বীরজুকে দিলেন। দেখো বীরজু, এখন তুমি ট্রেনি নয়, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট আছে এবং আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বারের পরিষ্কার করতে হবে। সেখানে একটা বড় লাল ভালভ আছে, তাকে খুলে ভিতরের চাপ কমাতে হয়। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত। তুমি কি এই কাজটা করে দেবে? বীরজু তার গুরুত্ব অনুভব করল। সে তুরন্ত মাথা নাড়ল। জি সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। সাহিল তাকে যাওয়ার ইশারা করল। যেই বীরজু বাইরে বেরোল, সাহিল ঠাহাকা মেরে হাসল। যাও বাবু যাও, তোমাকে মেশিন চালাতে আসে কিন্তু পড়তে আসে না। আসলে সেক্টর 4-এর সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটা বড় সতর্কতা লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন মেশিন। পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ। বিপদ, বিদ্যুৎ বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী ভাব বের হতে পারে। সাহিল জেনে শুনে বীরজুকে পাওয়ার বন্ধ করার আদেশ দেয়নি। তাকে জানা ছিল যে বীরজু সেই বোর্ড পড়তে পারবে না, এবং যেই সে ভালভ ঘোরাবে, শত শত ডিগ্রি গরম ভাপের ফোয়ারা সোজা তার মুখে আসবে। এটি দুর্ঘটনা নয়, বরং একটা চিন্তাভাবনায় হত্যার ষড়যন্ত্র ছিল। বীরজু খুশি খুশি তার পুরনো পানা স্ক্রু ড্রাইভার নিয়ে সেক্টর 4-এর দিকে এগোল। তাকে কি জানা ছিল যে সে তার মৃত্যুর দরজায় দস্তক দিতে যাচ্ছে? সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছল। সেখানে লাল রঙের বড় সতর্কতা বোর্ড লাগানো ছিল, যাতে একটা খুলি এবং হাড়ের চিহ্ন তৈরি ছিল। বীরজু থামল। সে সেই চিহ্নটি দেখে একটু ভয় পেল, কিন্তু তারপর তাকে সাহিল সাহেবের মিষ্টি কথা মনে পড়ল। তুমি টিমের অংশ।
তাকে মনে হলো যে হয়তো এই চিহ্নটি শুধু ভয় দেখানোর জন্য। সে তার বড় পানা বের করল এবং সেই ভালভে লাগাল। বীরজুর হাত ভালভে ছিল এবং সে তাকে ঘোরাতে যাচ্ছিল যে হঠাৎ সে থামল। তার কবাড়ি মস্তিষ্ক এবং মেশিনের সাথে কাটানো বছরগুলি তাকে একটা সতর্কতা দিল। সে অনুভব করল যে সেই লোহার পাইপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল এবং তার ভিতরে একটা ভয়ঙ্কর কম্পন হচ্ছে, যেন কোনো বন্দি প্রাণী খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটপট করছে। বীরজু তার কান পাইপে সেটে দিল। ভিতরে ফুটন্ত ভাপের শব্দ কোনো ঝড়ের মতো ছিল। সে বড়বড় করে বলল, সাহিল সাহেব বলেছিল এটিকে খুলে দাও, কিন্তু এই মেশিন চাচাচ্ছে যে আমাকে খুলো না, আমি তোমাকে পুড়িয়ে দেব। সে সামনে লাগানো সতর্কতা বোর্ডটি দেখল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তাতে তৈরি খুলি এবং হাড়গুলিকে সে চিনত। কবারের গোডাউনে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত। বীরজুর সামনে দুটা রাস্তা ছিল, সাহিল সাহেবের হুকুম মানবে না মেশিনের সতর্কতা। সে এক পলক ভাবল এবং তারপর তার হৃদয়ের কথা শুনল। মানুষ মিথ্যে বলতে পারে, মেশিন মিথ্যে বলে না। সে ভালভ থেকে পানা সরিয়ে নিল। এর বদলে সে তার দৃষ্টি পাইপের পেছনে যাওয়া মোটা কালো কেবেলের উপর দৌড়াল। সে বুঝল যে এটিই এই সিস্টেমের শ্বাস, অর্থাৎ বিদ্যুতের তার। সে ফুর্তি করে দেয়ালে চড়ে মেইন সার্কিট ব্রেকার খুঁজল এবং পুরো শক্তি দিয়ে লিভার নিচে টেনে দিল। খটাক একটা জোরালো শব্দ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলি শান্ত হয়ে গেল। টারবাইনের শোরগোল থেমে গেল। এখন বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভালভটি ঘোরাল। ফিসের একটা হালকা শব্দের সাথে ভাপ নিরাপদে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়ল না। তখনই প্রধান দরজা খুলল। সাহিল ভার্মা, সেঠ গিরিধারী লাল এবং বিদেশিদের টিমের সাথে সেখানে প্রবেশ করল। সাহিলের মুখে একটা ভয়ার্ত নাটক ছিল। তিনি আশা করছিলেন যে তাকে বীরজুর লাশ বা অন্তত খারাপভাবে পোড়া শরীর মিলবে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। বীরজু জীবিত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভালভ পরিষ্কার করছিল। সাহিল ঘাবড়াহাট এবং রাগে চেঁচাল, এটি কি করেছ তুমি বোকা? তুমি মেন পাওয়ার কেন কেটেছ? তুমি প্লান্ট বন্ধ করে দিয়েছ? অডিট টিমের সামনে আমাদের নাক কাটিয়ে দিয়েছ? তিনি দৌড়ে বীরজুর কাছে গেলেন এবং তাকে ধাক্কা দিলেন। আমি তোমাকে ভালভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে নয়। তোমাকে জানা আছে 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয়? সেঠ গিরধারী লাল এবং জার্মান অডিটর মিস্টার স্টিভও সেখানে এলেন। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভালভটি দেখলেন। বীরজু মাথা নিচু করে বলল, মাফ করুন সাহেব, কিন্তু পাইপ খুব গরম ছিল। যদি আমি চলমান মেশিনে ভালভ খুলতাম তাহলে সেটা ফেটে যেত। মেশিন কাজ ছিল সাহেব, তাই প্রথমে আমি তার নাড়ি চেপে দিয়েছি। পাওয়ার কেটেছি যাতে সেটা শান্ত হয়। সাহিল চেঁচালো, বকবক বন্ধ করো স্যার, এটি অশিক্ষিত, এটিকে কিছু জানা নেই। এটি ভয়ে প্রোডাকশন থামিয়ে দিয়েছে, এটিকেও ধাক্কা মেরে বের করে দিন। তখনই মিস্টার স্টিভ তার হাত তুলল। 1 মিনিট। স্টিভ তার পকেট থেকে একটা লেজার থার্মোমিটার বের করল এবং পাইপের তাপমাত্রা চেক করল। তারপর সেই লাল ভালভের ওপর লেখা সতর্কতা পড়ল। তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সাহিলের দিকে মুখ করলেন। মিস্টার ভার্মা, স্টিভের শব্দ খুব কঠোর ছিল, আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল হেঁচকিয়ে বলল, জি স্যার। স্টিভ সতর্কতা বোর্ডের দিকে ইশারা করল। তাহলে কি আপনাকে জানা নেই যে হাই প্রেশার স্টিম ভালভকে পাওয়ার কাট না করে খোলা একটা সুইসাইড মিশন, অর্থাৎ আত্মহত্যা? যদি এই লড়কা পাওয়ার না কাটত তাহলে এখন এখানে তার লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টর উড়ে যেত। পুরো ঘরে সন্নাটা ছড়িয়ে পড়ল। সেঠ গিরধারী লালের চোখে রক্ত নেমে এলো। তিনি সাহিলের দিকে তাকালেন, যিনি এখন ঘামে ভিজে গিয়েছিলেন। স্টিভ বীরজুর কাঁধে হাত রাখল এবং ভাঙা ভাঙা হিন্দিতে বলল, তুমি শুধু তোমার জান বাঁচাওনি, তুমি এই পুরো প্লান্টকে বাঁচিয়েছ। তুমি জিনিয়াস ছেলে। সাহিল এখন ফেঁসে গিয়েছিল। তার ষড়যন্ত্র তার নিজের গলার ফাঁস হয়ে গিয়েছিল। শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোলেন। শেঠ গিরধারী লালের হাত বাতাসে ঘুরল এবং একটা জোরালো চড় সাহিল বর্মার গালে পড়ল। খাক, সেই শব্দ পুরো প্ল্যান্টে গুঞ্জরিত হল। সাহিল তার গাল সামলে হতভম্ব হয়ে গেল। শেঠজির মুখ রাগে লাল হয়ে উঠছিল। তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করল। লজ্জা পাওয়া উচিত তোমাকে সাহিল। একটা অশিক্ষিত ছেলেকে নিচু দেখানোর জন্য তুমি এত নিচে নেমে গেলে যে তার জান নেওয়ার চেষ্টা করলে। এটি অসতর্কতা ছিল না, এটি একটা হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল গিড়গিড় করার চেষ্টা করল, স্যার আমার সেটা অর্থ নয়, আমি তো শুধু। চুপ।
শেঠজির গর্জন সাহিলকে চুপ করে দিল। তোমার ডিগ্রিগুলি শুধু কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যাই কাবাড়ি ছেলের কাছে আছে, বিবেক এবং সততা। তুমি মেশিনগুলিকে শুধু টাকা উপার্জনের মাধ্যম মনে করেছ, কিন্তু বীরজু তাদেরকে তার বন্ধু মনে করেছে, এবং আজ সেই মেশিন তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিয়েছে। শেঠজি নিরাপত্তা কর্মীদের ইশারা করলেন। সেই নিরাপত্তা কর্মীরা যারা একসময় বীরজুকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, আজ তারা সাহিল বর্মার বাহু ধরল এবং তাকে ধাক্কা মেরে গেটের দিকে নিয়ে যেতে শুরু করল। সাহিল চেঁচাতে থাকল, তার ডিগ্রিগুলির দোহাই দিতে থাকল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। নিয়তি তার খেলা সম্পূর্ণ করেছে। যাকে কচড়া মনে করে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হীরা হয়ে চকচক করছে, এবং যে নিজেকে বাদশা মনে করত সে আজ তার নিজের চোখে পতিত হয়েছে। সাহিলের যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরল এবং তার পকেট থেকে একটা পেন বের করে তাকে দিল। এই পেন আমার বাবার, যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আজ এটি তোমার, তুমি একটা ন্যাচারাল বর্ন ইঞ্জিনিয়ার। সেট গিরিধারীলাল বীরজুর কাঁধে হাত রাখল এবং ঘোষণা করল, আজ থেকে সাহিল বর্মার জায়গা খালি, এবং যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই, কিন্তু আমি এটিকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিয়োগ করছি। এর টিমে পড়াশোনা করা লোকেরা থাকবে যারা এর জন্য লিখবে, কিন্তু মস্তিষ্ক শুধু বীরজুর চলবে। পুরো হলে তালির গড়গড়াহট গুঞ্জরিত হল। বীরজুর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। সে সেঠজির পা ছুঁয়ে নিল, কিন্তু সেঠজি তাকে জড়িয়ে ধরলেন। কিছু চাও বীরজু? সেঠজি বলল, আজ তুমি যা চাইবে তা মিলবে। বীরজু অশ্রু মুছল এবং বড় বিনয়ের সাথে বলল, মালিক, আমাকে বড় পদ চাই না, শুধু একটা অনুরোধ আছে। আমার মতো হাজার হাজার ছেলে আছে যাদের হাতে প্রতিভা আছে। ক্ষণ সেই পুরনোপনায় ছিল। তার সামনে শত শত ছেলে বসেছিল, কিছু গরিব, কিছু ধনী, কিন্তু সকলের চোখে সেই চমক ছিল যা একসময় বীরজুর চোখে ছিল। বীরজু হেসে বলল, বন্ধুরা, দুনিয়া তোমাদের বলবে যে তুমি শূন্য যদি তোমার কাছে ডিগ্রি না থাকে, কিন্তু মনে রেখো, একটা ছোট পেরেকও যদি সঠিক জায়গায় লাগানো হয় তাহলে সেটা সবচেয়ে বড় জাহাজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। তোমার মূল্য চেনো, কারণ কবার বলে কিছু হয় না, শুধু সেই জিনিস হয় যা তার সঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশালকায় ইঞ্জিন তার পুরো শক্তি দিয়ে গর্জন করছিল, যেন বীরজুর কথায় তার সম্মতি দিচ্ছে। কচরার স্তূপ থেকে ওঠা সেই ছেলে এখন হাজার হাজার স্বপ্নকে উড়ান দিচ্ছে। সত্যই বলা হয়েছে,